আপনারা বারবার পুশিং করার চেষ্টা করতেছেন, সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করতেছেন। আপনারা যদি এভাবে করতে থাকেন, বিজিবি কিন্তু বসে থাকবে না। হুঁশিয়ার, সাবধান। কল্পনা করুন আপনার বাড়ির সামনে এমন এক প্রতিবেশী রয়েছে যে বছরের পর বছর আপনার বাউন্ডারি ওয়ালের এপারে বসে নিজের জিনিসপত্র রেখে গেছে। এদিকে আপনি তাকে বাধা দেননি আর তার সাহস ততই বেড়েছে, কিন্তু একদিন আপনি নিজেই উঠে দাঁড়ালেন, নিজের বাউন্ডারিকে মেরামত করলেন, সেখানে শক্ত লোহার গ্রিল বসালেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন এটা আমার জমি এবং এখানে কোনো ধরনের অনাধিকার প্রবেশকে মেনে নেওয়া হবে না। তাহলে কি সেই প্রতিবেশী বিষয়টা মেনে নেবে? একেবারেই না। সে গোটা পাড়ায় চিৎকার করে বলতে শুরু করবে যে আপনি নাকি তার জমি দখল করে নিয়েছেন। ঠিক এমনটাই আজ ভারত আর বাংলাদেশ সীমান্তে দেখা যাচ্ছে। আর এই পুরো ঘটনার স্তরগুলি ওপর থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে বিষয়টা তার থেকে বেশি জটিল। এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার কালো কারবার, একটা গোটা নেটওয়ার্কের অস্তিত্ব সংকট এবং এমন একটি দেশের হতাশার ছবি যে বিশ্বের সামনে এক মুখ দেখায় আর ক্লোজ ডোরের মিটিংয়ে সে লুকিয়ে লুকিয়ে কান্না করে। এই পুরো বিষয়টির আজকে লেয়ার বাই লেয়ার আমরা অ্যানালাইসিস করব। প্রথমে বুঝবো বাংলাদেশের বিদেশমন্ত্রী এমন বক্তব্য কেন দিলেন, তারপর সেই 6 কিলোমিটারের বাস্তব চিত্র জানবো যেটিকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে। এরপর ইউএন সেখানে পর্যন্ত পৌঁছে যাওয়া এই ইস্যুর কূটনৈতিক দিকও বিশ্লেষণ করব। আর সব শেষে জানবো যে ভারতের সেই গ্রাউন্ড লেভেল মাস্টার প্ল্যান সম্পর্কে যা সীমান্তের ওপারের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তড়িঘড়ি একটি প্রেস কনফারেন্স ডেকে বিশ্বের সামনে দাবি করেন ভারতীয় নিরাপত্তা বাহিনী নাকি বাংলাদেশ সীমান্তের প্রায় 6 কিলোমিটার ভেতরে ঢুকে নতুন সীমারেখা নির্ধারণ করছে। শুধু তাই নয়, কেউ এর বিরোধিতা করার চেষ্টা করলে তাকে নাকি ঘটনাস্থল থেকেই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। একজন সাধারণ মানুষ এই বক্তব্য শুনে মনে করতেই পারেন যে হয়তো সত্যিই বড় কিছু ঘটছে, কিন্তু যারা কূটনীতির ভাষা বোঝেন তারা জানেন কোনো দেশ যখন এত তাড়াহুড়ো করে, এত আবেগপ্রবণ এবং সরাসরি অভিযোগের সুরে প্রেস কনফারেন্স করে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভিকটিম কার্ড খেলার একটি প্লে এবং অন্য দেশের সাপোর্ট পাওয়ার চেষ্টা। বহু ক্ষেত্রে এমন পরিস্থিতিকে আমরা সহজ ভাষায় বলি, যখন কোনো কৌশল সফল হয় না তখন এরকম কান্নাকাটি শুরু হয়। এবার সেই 6 কিলোমিটারের দাবির আসল সত্যটা বুঝে নেওয়া দরকার, কারণ এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুই হলো এই দাবিটা। আর এটি না বুঝলে আপনি পুরো ভিডিওটার মানেই বুঝতে পারবেন না। দেখুন, ভারত আর বাংলাদেশের মধ্যে প্রায় 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের সবথেকে জটিল সীমান্তগুলির মধ্যে অন্যতম। এর প্রধান কারণ এই সীমান্তের বড় অংশ নদী, জলাভূমি, ঘন জঙ্গল এবং ক্রমাগত পরিবর্তনশীল ভূ প্রকৃতির মধ্যে দিয়ে গিয়েছে। ব্রহ্মপুত্র এবং তার একাধিক উপনদীর সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গতিপথকে পরিবর্তন করে, ফলে প্রকৃত সীমারেখা ঠিক কোথায় রয়েছে তা নির্ধারণ করাই অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। আর এই প্রাকৃতিক জটিলতার সুযোগ কয়েক দশক ধরে নিয়েছে চোরা কারবারি, অনুপ্রবেশকারী এবং সীমান্ত পারের অপরাধী নেটওয়ার্কগুলি। তারা ভারতের অনেক ভেতরে পর্যন্ত ঢুকে নিজেদের ঘাঁটি গড়ে তুলেছিল এবং ধীরে ধীরে এলাকাগুলিকে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। কিন্তু যখন ভারত সরকার আধুনিক জিও ম্যাপিং টেকনোলজি এবং স্যাটেলাইট সার্ভের মাধ্যমে সীমান্তের নির্ভুল নির্ধারণ শুরু করে, তখন দেখা যায় বহু বছর ধরে যেসব জমি কিছু গোষ্ঠী বিনা বাধায় ব্যবহার করে আসছিল, সেগুলি আসলে ভারতের আইনগত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমার মধ্যেই পড়ে। অর্থাৎ ভারত কোনো নতুন সীমান্ত তৈরি করেনি, বরং বহুদিন ধরে বিদ্যমান নিজের আইনগত সীমারেখাকেই প্রথমবারের মতো স্থায়ী ফেন্সিং এর মাধ্যমে স্পষ্টভাবে চিহ্নিত করেছে। এমন এলাকাতেও এই কাজ হয়েছে যেখানে আগে দুর্গম ভূখণ্ড, নদী বা ভৌগোলিক বাধার কারণে ফেন্সিং করা সম্ভব হয়নি। ভারতের এই স্থায়ী বেড়া যখন প্রকৃত আইনগত সীমারেখায় দাঁড়িয়ে গেল, তখন বহু বছর ধরে ভারতের জমিতে বিস্তৃত হয়ে থাকা অবৈধ নেটওয়ার্কগুলির কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। তাদের কাছে এই ধাক্কা এত বড় ছিল কারণ দীর্ঘ সময় ধরে তারা ওই এলাকাগুলিতে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে এসেছে। আর সেই পথ বন্ধ হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল এই দাবির মাধ্যমে যে ভারত নাকি তাদের 6 কিলোমিটার জমি দখল করে নিয়েছে। বিষয়টি অনেকটা এমন, যদি কেউ বছরের পর বছর অন্যের বাড়িতে বিনা অনুমতিতে বসবাস করে এবং একদিন বাড়ির মালিক তাকে বের করে দিলে উল্টে সে দাবি করতে শুরু করে যে বাড়িটাই কেটে নেওয়া হয়েছে। বাস্তবতা হলো ভারত কারোর জমি দখল করেনি, বরং নিজের জমি থেকে অবৈধ দখল ও অনধিকার প্রবেশকে সরিয়ে দিয়েছে। এবার আসা যাক সেই সবথেকে গুরুত্বপূর্ণ দিকটিতে, যা ভারতের নীতি নির্ধারকদের অসন্তোষকে আরো বাড়িয়ে দিয়েছে, আর সেটি হলো বাংলাদেশের তথাকথিত দ্বিমুখী অবস্থান। কূটনীতিতে একটা পুরনো কথা প্রচলিত আছে, কোনো দেশ আন্তর্জাতিক মঞ্চে যত বেশি শোরগোল করে, অনেক সময় বাস্তব আলোচনার টেবিলে তত স্থান তা দুর্বল থাকে। বাংলাদেশের বিদেশমন্ত্রী একদিকে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছিলেন, বিভিন্ন কূটনৈতিক মহলে সমর্থন খোঁজার চেষ্টা করছিলেন, ইউনাইটেড নেশনে ভারত বিরোধী প্রস্তাব আনার চেষ্টাও চলছিল এবং এমন একটি ছবি তুলে ধরা হচ্ছিল যেন বাংলাদেশের সঙ্গে বড় ধরনের অন্যায় করা হয়েছে। কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর এবং কূটনীতির আসল আলোচনা শুরু হতেই পরিস্থিতির চিত্রটা বদলে যায়। খবর
অনুযায়ী ইউনাইটেড নেশনে বিষয়টি উত্থাপনের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের বিদেশমন্ত্রী ব্যাক চ্যানেল কমিউনিকেশনের মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন, আর সেখানেই সামনে আসে এই পুরো ঘটনার সবথেকে বড় বৈপরীত্য। যিনি কয়েক ঘন্টা আগেই আন্তর্জাতিক পরিসরে ভারতকে আগ্রাসী দেশ হিসেবে তুলে ধরছিলেন, তিনিই পরে অনেক নরম সুরে বলতে শুরু করেন, ভারত আমাদের বড় ভাই, আমাদের সংকটের সময়ের সহযোগী, ভারতের আমাদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। এই দুই ধরনের অবস্থানের ব্যবধান এতটাই স্পষ্টভাবে নজর কেড়েছে, যেখানে একদিকে আন্তর্জাতিক মঞ্চে কাউকে খলনায়ক হিসেবে তুলে ধরা, অন্যদিকে ব্যক্তিগত আলোচনায় তাকেই বড় ভাই বলে সম্বোধন করে সহযোগিতা চাওয়া। এটিকে অনেকেই কূটনৈতিক শক্তির ভাষা নয়, বরং অস্বস্তি ও চাপের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে দুর্বল অবস্থানে থাকা রাষ্ট্রগুলি মূল ইস্যু থেকে দৃষ্টি সরানোর জন্য আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করার চেষ্টা করে। 1971 সালেও পাকিস্তান একই ধরনের ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করেছিল। সেই সময় পূর্ব পাকিস্তানে তাদের সামরিক অভিযান চলছিল, অথচ আন্তর্জাতিক মহলে তারা দাবি করছিল যে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইতিহাস সেই ন্যারেটিভকে গ্রহণ করেনি, আর সময়ের পরীক্ষায় দুর্বল ও ফাঁপা ন্যারেটিভ সাধারণত বেশি দিন টেকে না। আর এবার আসা যাক যে ভারত কি জবাব দিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমন কূটনীতিকদের মধ্যে পড়েন যারা কূটনৈতিক ভাষার সৌজন্য বজায় রেখেও নিজেদের স্ট্যান্সকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি কোনো রাগঢাক না দেখেই আন্তর্জাতিক মহলের সামনে ভারতের অবস্থানকে পরিষ্কার করেন। তার বক্তব্য ছিল যে ভারত বরাবরই একটি দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র এবং আন্তর্জাতিক আইন ও সীমান্ত সংক্রান্ত চুক্তিগুলির প্রতি সম্মান দেখিয়ে এসেছে। ভারত তার ইতিহাসে আজ পর্যন্ত কোনো দেশের 1 ইঞ্চি জমিও অবৈধভাবে দখল করেনি, আর ভবিষ্যতেও এমন করার কোনো উদ্দেশ্য তার নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সীমান্তকে সুরক্ষিত করা এবং সেখানে অবকাঠামোকে শক্তিশালী করার জন্য ভারতকে বিশ্বের কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক জবাব ছিল না, বরং ভারতের সেই নতুন মানসিকতার প্রতিফলন ছিল যা স্পষ্টভাবে বলে নিজের জমি রক্ষার জন্য ভারত কারোর কাছে কৈফিয়ত দেবে না। একবার 1990 দশকে ভারতের সঙ্গে তুলনা করুন, তখন পাকিস্তানের প্রায় প্রতিটি অভিযোগের জবাবে ভারতকে দীর্ঘ ব্যাখ্যা দিতে হতো এবং বারবার প্রমাণ করার চেষ্টা করতে হতো যে তারা কোনো ভুল করেনি। কিন্তু আজকে ভারত সেই ডিফেন্সিভ অ্যাপ্রোচকে অনেকটাই পেছনে ফেলে এসেছে। জয়শঙ্করজির কূটনীতি আক্রমণাত্মক হওয়ার বার্তা দেয় না, বরং আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দেয়। ইউনাইটেড নেশনে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং জরুরি অধিবেশন ডাকার দাবি শুনতে বিষয়টি যথেষ্ট বড় মনে হয়, কিন্তু এর পেছনের বাস্তবতাকে বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ইউনাইটেড নেশনে কোনো প্রস্তাব পাশ করার মতো দূরের কথা, তার আগেই কোনো দেশের এমন সমর্থন দরকার হয় যাতে তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে শোনা হয়। এই ইস্যুতে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে, তবে এটিও নতুন কিছু নয়, কারণ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা যখনই হয়েছে তখনই চীন ও পাকিস্তান সাধারণত সেই প্রচেষ্টাকে উৎসাহ দিতে প্রস্তুত থেকেছে। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন যে ইউনাইটেড নেশন কি সত্যিই ভারতের ওপর কোনো বাস্তব প্রভাব ফেলতে পারবে? এই প্রশ্নের উত্তর পেতে 2019 সালের ঘটনাটি মনে করা দরকার, যখন ভারত 370 বাতিল করেছিল। সেই সময়ও পাকিস্তান ইউনাইটেড নেশনের দ্বারস্থ হয়েছিল, চীনও তাদের সমর্থন করেছিল। আন্তর্জাতিক স্তরে যথেষ্ট শোরগোল তৈরি হয়েছিল, কিন্তু ফলাফল কি হয়েছিল? কার্যত কিছুই না। ভারত নিজের অবস্থানে অটল থেকে জানিয়ে দিয়েছিল যে এটি ভারতের ইন্টারনাল ম্যাটার এবং এতে বাইরের কারোর হস্তক্ষেপ করার অধিকার নেই। সেই একই দৃঢ় অবস্থান বজায় রেখেই আজও ভারতীয় কূটনীতিকদের টিম আন্তর্জাতিক মহলে এই পুরো ন্যারেটিভের জবাব দিতে সক্রিয় রয়েছে। বিশ্বকে জানানো হবে যে নিজের আইনগত সীমার ভেতরে অবকাঠামো নির্মাণ করা প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের মৌলিক অধিকার। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ পদক্ষেপ। এবার আসা যাক সেই প্রশ্নে যা পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে, যে বাংলাদেশ এতটা অস্বস্তিতে কেন? শুধু কয়েক কিলোমিটার জমির জন্য? এর উত্তর হচ্ছে না। এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার সেই কালো অর্থের সাম্রাজ্য যা ভারতের স্থায়ী ফেন্সিং এর জন্য বড় ধাক্কার মুখে পড়েছে। গত কয়েক দশক ধরে ভারত বাংলাদেশ সীমান্তের যেসব অংশ অরক্ষিত, কাঁচা অথবা ভৌগোলিকভাবে জটিল ছিল, সেগুলিকে ব্যবহার করা হতো বিশাল এক চোরাচালান নেটওয়ার্কের জন্য। গবাদি পশুর অবৈধ পাচার, মাদক সরবরাহ, জাল নোট, অস্ত্র পাচার, মানব পাচার এবং অনুপ্রবেশ, সবকিছুর জন্য এই খোলা সীমান্তকে ব্যবহার করা হতো। এই পুরো সিন্ডিকেট সীমান্ত পারের কিছু প্রভাবশালী গোয়েন্দা ও কূটনৈতিক মহলে নীরব সমর্থন পেত। এটিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে দুর্বল করার দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়। যখন ভারত সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী নতুন মডার্ন বর্ডার গ্রিড তৈরি করে, তখন এই পুরো নেটওয়ার্কের কার্যক্রম এক ধাক্কায় বড় বাধার মুখে পড়ে। এখন সীমান্তে শুধু কাঁটাতারের বেড়া নেই, সেখানে অ্যান্টি টানেল ডিটেকশন সিস্টেম রয়েছে যা মাটির নিচে তৈরি হওয়া সুড়ঙ্গকেও শনাক্ত করতে পারবে। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে থার্মাল ক্যামেরাও এখানে রয়েছে,
যা অন্ধকার ও নিরবিচ্ছিন্ন নজরদারি চালায় এবং রাতে যে কোনো গতিবিধির জন্য কমান্ড সেন্টারে তা পাঠিয়ে দেয়। উন্নত মানের সেন্সর নেটওয়ার্ক রয়েছে যা অত্যন্ত সূক্ষ্ম নড়াচড়াকেও শনাক্ত করতে সক্ষম, অর্থাৎ সীমান্তের সামান্য অস্বাভাবিক নড়াচড়াও এখন দ্রুত নজরদারি ব্যবস্থার আওতায় চলে আসবে। আর এর জন্য যেসব গোষ্ঠী এবং সংস্থা এই অবৈধ নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ছিল, যেসব গোষ্ঠী এবং সংস্থা এই কালো কারবার থেকে অর্থ পেত, তাদের জন্য পরিস্থিতি এক ধাক্কায় বদলে গেছে। তাদের কাছে ভারতের এই নতুন ফেন্সিং শুধু একটি সীমান্ত বেড়া নয়, বরং বহুদিন ধরে গড়ে ওঠা অর্থনৈতিক ও কৌশলগত কাঠামোর ওপর সরাসরি আঘাত। এটাই মূল কারণ যে আন্তর্জাতিক চাপ তৈরি করে এই প্রকল্পকে থামানোর চেষ্টা করা হচ্ছে। যদি ইউনাইটেড নেশনে বিষয়টিকে বড় আকার দেওয়া যায় চীন ও পাকিস্তানের সমর্থন নিয়ে, তাহলে হয়তো ভারতকে এই ফেন্সিং প্রকল্পকে মাঝপথে থামাতে বাধ্য করা যাবে। কিন্তু এটা নেক্সট টু ইম্পসিবল। ভারতের ফেন্সিং প্রকল্পকে থামানো এতটা সহজ হবে না, যদিও এখানে চিকেন নেক ইস্যু রয়েছে, যেটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। আর সেই কারণেই এখানে নিরাপত্তা শক্তিশালী করা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং স্ট্র্যাটেজিক নেসেসিটি। ভারতের যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, এই বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশ সীমান্তে শক্তিশালী ফেন্সিং তৈরি হলে তা শুধু চোরাচালান রোধ করে না, বরং গোটা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবেও কাজ করে। আপনার কি মনে হয়, ইউনাইটেড নেশন বা অন্য কোনো আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করেই ভারতের সীমান্ত সুরক্ষা প্রকল্প একই গতিতে এগিয়ে যাওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, যাতে এই তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আরেকটি বড় আন্তর্জাতিক ইস্যুর ইনসাইড স্টোরি নিয়ে। ধন্যবাদ।